যত দ্রুত সম্ভব এই রাজ্যের মানুষের কাছে অনুরোধ, এদেরকে মানে সেই ধান দুব্য দিয়ে বা পান সুপুরি দিয়ে বিদায় করার ব্যবস্থা করুন। এটুকু অন্তত বুঝতে পারছি যে এই সরকারটা যাবার মুখে আছে। কথাটা মিলিয়ে নেবেন, এই সরকারটা যাচ্ছে। একটা জিনিস বিশ্বাস করতে বলব যে যেই আসুক তারা এর থেকে ভালো হবে। এই সরকারটা এবং তাদের সাথে যুক্ত থাকা অফিসারদের আপনি কি বলে ধিক্কার জানাবেন যে মামলায় জিতলো, মামলায় হারলেন, তারা আমরা জিতলাম। আন্দোলনের চাপে পড়ে তারা মাথা নত করলেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের গদি বাঁচানোর জন্য। কিন্তু তারপরেও শয়তানি করতে ছাড়ছে না। এই সরকারটাকে আর কিভাবে আপনি সহ্য করবেন বা কিভাবে এই সরকারের হয়ে অন্তত গলা ফাটাবেন? যে 26,000 এর চাকরি গেছে। এই কথাটা আমরা এখন নতুন সরকার যে আসবে তাদের কাছে দাবি জানাচ্ছি এটাকে। যে আপনারা এসে পরে এই সরকার চাকরি চুরির জন্য, দুর্নীতি করে চাকরি পাওয়া লোকেদেরকে আটকানোর জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। আপনারা সুপ্রিম কোর্টে যান যোগ্য ছেলে-মেয়েদের তালিকা হাতে করে নিয়ে। সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করুন যে ১ম দুটো প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে এই লোক যোগ্য আছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। তারপর বাকিদের নিয়ে আবার সরকার রাস্তা খুলুক। বাকিদের মধ্যে যারা যোগ্য আছেন তাদেরকেও ধীরে, ধীরে পুরনো চাকরিতে ফেরত নেওয়ার ব্যবস্থা করুক। আপনি যদি যে দপ্তরে কাজ করেন সেই দপ্তরে থেকে কাটমানি খান, আপনি যদি এই সিন্ডিকেটের অংশীদার হন এবং আপনার যদি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে হয়তো এর সমর্থক হতে পারেন। তাছাড়া একে সমর্থন করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের গণতন্ত্রের যে অবস্থা আজকেও বাসন্তীতে দেখেছেন কি হয়েছে। সেই জায়গা থেকে এই রাজ্যের মানে ভোটটা রাষ্ট্রপতি শাসনে হলে পরেই মানুষ অনেক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। পুরো প্রশাসনটাকে এদের হাতের বাইরে না নিয়ে গিয়ে ভোট করলে পরে অন্তত যতই চেষ্টা করুক 20% সম্ভাবনা থেকেই যাবে যে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে না। কারণ রাজনৈতিক পরিবেশটা এরকম হয়েছে, সেটা দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। সবথেকে কার্যকর সমাধান এই রাজ্যটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, রাজ্যটাকে যদি বিপদমুক্ত করতে হয়, রাজ্যটাতে কোনরকম কোনো মানে প্রগতির বা উন্নতির যদি কোনো স্বপ্ন এখানে দেখতে হয় বা বুনতে হয়, এই সরকারটার বিদায় হচ্ছে আসন্ন। এই সরকারটাকে বিদায় করতে না পারলে এই রাজ্যের কিছু হওয়া সম্ভব নয়। ১ম কথা বলি যে আপনি যে বললেন যে প্রচুর প্রতিশ্রুতি তারা নতুন সরকার এলে পরে করবেন সেরকম দিয়েছেন। তাদের সেকেন্ড ইন কমান্ড যিনি আছেন তিনি বোধহয় বছরখানেক আগে বলেছিলেন যে, "প্রতিশ্রুতি মানেই হচ্ছে ভাঁওতা।" তার কথা সূত্র ধরেই বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, "প্রতিশ্রুতি মানেই হচ্ছে ভাঁওতা।" আমরা সেটাকে এভাবেই ধরে নিচ্ছি। ১৫ বছর ধরে যে সরকার কর্মচারীদের ডিএ দিল না, ডিএ আটকানোর জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোটি, কোটি টাকা জনগণের টাকা খরচা করল। যে সরকার চাকরি চুরি আটকানোর জন্য কোটি, কোটি টাকা খরচা করল, যোগ্য প্রার্থীদের পথে বসালো। তারা বলছেন যে ক্ষমতায় এসে পরে আমরা ডিএ মিটিয়ে দেব, ক্ষমতায় এসে পরে আমরা চাকরি দেব, ক্ষমতায় এসে পরে আমরা মোটামুটি একদম অবতার পুরুষের মতো কল্পতরু হব। ১৫ বছর তাদেরকে জনগণ যেভাবে দেখেছে, চিনেছে, তারপরে তাদের প্রতিশ্রুতিতে অন্ততপক্ষে এই রাজ্যের শিক্ষিত মানুষ বলতে আমি কিন্তু কার কত সার্টিফিকেটের জোর আছে আমি সে কথা বলছি না। সার্টিফিকেটের ওজন আলাপন বন্দ্যোপাধ্যায়দেরও যথেষ্ট। যে মানুষটা নাম সই করতে পারে না, কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা ৳১০০ কুড়িয়ে নিয়ে গিয়ে পরে সেই যে ব্যক্তির টাকা সেই তাকে ফেরত দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় আলাপন বন্দ্যোপাধ্যায়দের থেকে সেই অক্ষর জ্ঞানহীন মানুষটা অনেক বেশি সৎ। পশ্চিমবঙ্গের ওই ধরনের মানুষের প্রয়োজন। এই ধরনের মানুষরা অন্তত পশ্চিমবঙ্গে এটুকু বুঝে গেছেন যে এই সরকারটা বা এই দলটা ক্ষমতায় একটা দিন থাকা মানে রাজ্য সরকারের এই রাজ্যের তার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের লঘু অংশে এবং গুরু অংশে ভয়ানকভাবে রক্তক্ষরণ হওয়া। এত রক্তক্ষরণ নিয়ে এই পশ্চিমবঙ্গ নামক শরীরটা কতদিন সাস্টেন করতে পারবে আমাদের জানা নেই। আমরা বলছি একটা দিনও সাস্টেন করতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব এই রাজ্যের মানুষের কাছে অনুরোধ, এদেরকে মানে সেই ধান দুব্য দিয়ে বা পান সুপুরি দিয়ে বিদায় করার ব্যবস্থা করুন। আমাদের এটাই। আর নতুন লড়াইয়ের যে কথাটা আমরা বলছি, সেই কথাটা হচ্ছে যে দেখুন আমরা একটা কথা বিশ্বাস করি যে লড়াই ছাড়া কোনো কিচ্ছু পাওয়া যায় না। এটুকু অন্তত বুঝতে পারছি যে এই সরকারটা যাবার মুখে আছে। এখন অনেকেই হয়তো এটাকে নিয়ে ভুরু কোঁচকাবেন, বলবেন যে হ্যাঁ, অতিরঞ্জিত কথাবার্তা বলছি। কথাটা মিলিয়ে নেবেন, এই সরকারটা যাচ্ছে। এই সরকারটা চলে যাওয়ার পরেও নতুন যে সরকার আসবে, তারা এসে পরে এই রাজ্যের জনগণের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সমস্ত কিছু কল্পতরু হয়ে মিটিয়ে দেবে, আমরা এটাও বিশ্বাস করি না। আমরা বলছি যে লড়াই কিন্তু তখনও করতে হবে। তাহলে লড়াইয়ের পটভূমিকার জন্য নতুন করে মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকাটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তুমি একটা কমফোর্ট জোনে চলে গেলে যে হ্যাঁ, এই যে আসছে সে হচ্ছে আমাকে অভয় দিয়ে পরে
নিরাভয়ে রাখবে, এই বিশ্বাসী জায়গাতে মানুষকে না যেতেই বলবো। কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে বলবো যে যেই আসুক তারা এর থেকে ভালো হবে। এতটা খারাপ হওয়া কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। পশ্চিমবঙ্গে মাটিতেও সেটা হবে না। যারা আসবেন, আশা করব যে তারা প্রতিশ্রুতি পূরণ করবেন। এই রাস্তার পাশে যেসব ছেলেমেয়েরা বসে আছে, যোগ্য ছেলেমেয়েরা চাকরি পায়নি, পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়ে পড়েও দুর্নীতির কারণে চাকরি পায়নি। তাদের দুর্নীতিগুলোকে তারা মানে নতুন সরকার এসে পরে সেগুলোকে ব্যবস্থা নিয়ে পরে এই ছেলেগুলোকে চাকরির ব্যবস্থা করবে। যে 26,000-এর চাকরি গেছে, এই কথাটা আমরা এখন নতুন সরকার যে আসবে তাদের কাছে দাবি জানাচ্ছি এটাকে, যে আপনারা এসে পরে এই সরকার চাকরি চুরির জন্য, দুর্নীতি করে চাকরি পাওয়া লোকেদেরকে আটকানোর জন্য তারা সুপ্রিম কোর্টে গেছে। আপনারা সুপ্রিম কোর্টে যান যোগ্য ছেলে মেয়েদের তালিকা হাতে করে নিয়ে। সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করুন যে প্রথম দুটো প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে এই লোক যোগ্য আছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। তারপর বাকিদের নিয়ে আবার সরকার রাস্তা খুলুক, বাকিদের মধ্যে যারা যোগ্য আছেন তাদেরকেও ধীরে ধীরে পুরনো চাকরিতে ফেরত নেওয়ার ব্যবস্থা করুক। আর এই যে নতুন পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটাকে একদম ঠিকঠাক করে নিয়ে নতুন ছেলেদের জন্য সেখানে নিয়োগের ব্যবস্থা হোক। আমরা চাইবো যে সরকার এই ঘোষণাটাও করুক অন্তত। এই যে যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি গেল দুর্নীতির কারণে, এদের চাকরি চলে যাওয়া আসলে পশ্চিমবঙ্গের মেধাকে বলি দেওয়া হলো। এই বলি এই বলিদান বা এই বলি প্রদত্ত হয়ে পড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে কিনা সেটাও কিন্তু নতুন সরকারকে ভাবতে হবে। আর আমাদের যা ভূমিকা, আমরা এটা আগেও বলেছি যে আমাদের পরিষ্কার ক্যাম্পেইন আমরা অলরেডি শুরু করেছি। এরপরে জায়গায় জায়গায় মানুষের কাছে যাব, তো আমরা পোস্টার করছি, তৈরি করছি, ব্যানার তৈরি করছি। জায়গায় জায়গায় আমাদের স্ট্রিট কর্নার হবে, মিছিল হবে। সেখানে পরিষ্কার একটা বক্তব্য থাকবে যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারটাকে এবং এই দলটাকে আর একটা দিনও সুযোগ দেবেন না। যেখানে যেখানে পারবেন এদেরকে হারান, এবং হারানো শুধু নয়, প্রয়োজন হলে জামানত বাজেয়াপ্ত করুন, যাতে এরা কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। আর কাকে নিয়ে আসবেন সেটা আপনারা ঠিক করুন। রাজনৈতিক প্রজ্ঞা আমাদের থেকে আপনাদের কোনো অংশে কম নয়, বরং আমাদের থেকে অনেক বেশি করে এই রাজ্যের মানুষ বোঝেন। আপনারা ব্যবস্থা করুন যে একে সরিয়ে কাকে নিয়ে আসবেন। তবে যাকেই নিয়ে আসুন না কেন, এদের থেকে ভালো হবে। এই কথা বলছেন, যাকে নিয়ে আসছেন তারা বর্তমান রাজ্য শাসকের থেকে ভালো হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আবার রাস্তায় নামতে হবে, এটা কি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের আহ্বান নাকি আরো তীব্র আন্দোলন? না, না, তীব্র আন্দোলনের ইঙ্গিত। মানে দেখুন, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, সাংবিধানিক কাঠামোতে যারা বিশ্বাস করেন, তাদেরকে এই বিশ্বাসটা নিজের ভিতরে রাখতেই হবে যে গণতন্ত্র এবং সংবিধান আমাকে প্রোটেস্টের অধিকার দিয়েছে। সেই প্রোটেস্টটা কি? সেই প্রোটেস্টটা গুলি বন্দুক নিয়ে নয়। সেই প্রোটেস্টটা তুমি তোমার নাগরিক অধিকার অর্জনের জন্য তার যে শান্তিপূর্ণ প্রতিবাদের যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্যে থেকেই তুমি তাই করতে পারো। আমরা এখন অনশন করেছি, দুটো ধাপের এই মঞ্চেই অনশন হয়েছে। একটা ধাপে ৪৫ দিন, একটা ধাপে ৫২ দিন। আমার মনে হয় অনশনের ক্ষেত্রেও একটা সাম্প্রতিককালে গোটা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন তাহলে রেকর্ড। শান্তিপূর্ণ আন্দোলনের যত যত প্যারামিটার হয়, আমরা বিগত ৩ বছর ধরে তার প্রত্যেকটা প্যারামিটারকে ছোঁয়া শুধু নয়, তাকে নতুন সীমারেখাও আমরা তৈরি করেছি, সংজ্ঞা নির্ধারণ করেছি। আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি। একটা ক্ষেত্রেও দেখাতে পারবেন না যেখানে আমরা শান্তিপূর্ণ জায়গা থেকে সরে গিয়ে কোনো হিংসার কথা বলেছি, কোনো জ্বালিয়ে দাও পুড়িয়ে দেওয়ার কথা বলেছি। আমরা বলি না। কারণ আমরা এই দেশের সংবিধানে বিশ্বাস করি, আমরা আমাদের নাগরিক অধিকারে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি যে সংবিধান আমাকে রাইট টু প্রোটেস্টের যে অধিকার দিয়েছে তার মধ্যে থেকেই দাবি দাওয়া আদায় করা সম্ভব, এবং সেটা হচ্ছেও। হচ্ছে না তা নয়। ভাস্করদা, একটা প্রশ্ন করবো আপনার কাছে, এই নতুন লড়াই আসলে কি আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসককে কোনো বার্তা? হ্যাঁ, সে তো অবশ্যই। বিগত ৩ বছর ধরে যে শাসক এই রাজ্যের কর্মচারীদের সাথে বসে তাদের মুখ্য সমস্যাগুলোর সমাধানের জন্য উদ্যোগী হয় না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কথা বললে পরে তোমাকে ক্রুসেড করা হয়, তোমাকে পিষে মেরে দেওয়ার চেষ্টা করা হয়, সেই শাসককে রাখার জন্য আর কারা গলা ফাটাতে যাবে? আমরা অন্তত যাব না। এটা তো খুব পরিষ্কার। এবং এর প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা শিরায় উপশিরায় দুর্নীতিটা এমনভাবে ঢুকে আছে। আজকে তারা অর্ডার দিয়েছেন যে সরকারি কর্মচারী যারা তাদের ডিএটাকে রিলিজ করবেন তারা। ৩১ তারিখের মধ্যে রিলিজ হবে কিনা তা আমরা জানি না। কিন্তু খবর যেটা পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের যা বকেয়া আছে আর তারা যে হিসেবের বকেয়া দেখাচ্ছেন তার মধ্যে আসমান জমিনের তফাৎ। অর্থাৎ হিসেবের অঙ্কের হিসেব, এটা খুব কঠিন কোনো হিসেব নয়, কিন্তু পাটিগণিতের হিসেব। আমি ধরুন জানুয়ারি মাসের বেতনে, ২০১৬ সালের জানুয়ারি মাসের বেতনে আমার যা পাওয়ার কথা ছিল আর আমি যা পেয়েছি,
এই দুটোর বিয়োগফল যা হবে সেটা হচ্ছে আমার এরিয়ার হিসেবে ডিএ পাওয়ার কথা। এই জায়গাটাতেও যারা হিসেবে গোলমাল করতে পারে, এই সরকারটা এবং তাদের সাথে যুক্ত থাকা অফিসারদের মানে আপনি কি বলে ধিক্কার জানাবেন যে মামলায় জিতলো, মামলায় হারলেন, তারা আমরা জিতলাম, আন্দোলনের চাপে পড়ে তারা মাথা নত করলেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের গদি বাঁচানোর জন্য, কিন্তু তারপরেও শয়তানি করতে ছাড়ছে না। এই সরকারটাকে আর কিভাবে আপনি সহ্য করবেন বা কিভাবে এই সরকারের হয়ে অন্তত গলা ফাটাবেন? যদি আপনি সৎ পথে থাকেন, যদি আপনি নিজের যোগ্যতায় সরকারি চাকরি এটা করে থাকেন, একে সমর্থন করার বিন্দুমাত্র অন্তত 1% জায়গাও নেই। আপনি যদি দপ্তরে যে দপ্তরে কাজ করেন সেই দপ্তরে থেকে কাটমানি খান, আপনি যদি এই সিন্ডিকেটের অংশীদার হন এবং আপনার যদি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে হয়তো এর সমর্থক হতে পারেন। তাছাড়া একে সমর্থন করার কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী যে একদম নির্বাচনের আগে আগে আপনারা যখন আন্দোলন সংগঠিত করছেন তখন এই যে ডিএ দিয়ে দেওয়ার বার্তা দিলেন, কোথাও গিয়ে কি আপনাদের আন্দোলনটা দমিয়ে দিতে চাইলেন বা সক্ষম হলেন? না, আন্দোলন দমলো কোথায়? আন্দোলন তো হবে আবার। আন্দোলন হবে এবং আরো বড়সড় আকারে হবে। সুতরাং আম ওই দমিয়ে দেওয়া বা ইয়ে করার সেটা কোনো সময়ই মানে সম্ভব নয়। আর মমতা ব্যানার্জির পক্ষে সেটা সম্ভবও নয়। উনি বলেন যে আন্দোলন লগ্নে জন্ম। এটা একদম ঠিক বলেন। উনি প্রত্যেকটা ক্ষেত্রেই আন্দোলন করার অসীম সুযোগও দেয়। আমরা কিন্তু বিগত ৩ বছর ধরে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিয়েছি বলেই কর্মচারী আন্দোলন, যেটা এই রাজ্যের মানুষ পাতে দিত না, সেই কর্মচারী আন্দোলন কিন্তু রাজ্যের মানুষের কাছে একটা উদাহরণ। রাজ্যের সাধারণ মানুষ যার সাথে ডিএর কোনো সম্পর্ক নেই তিনিও বলছেন যে হ্যাঁ, কর্মচারীদের বকেয়া মিটিয়ে দাও, তাদের দাবি দাওয়াগুলোকে মেনে নাও। পথে ঘাটে দেখা হলে তারা বলেন যে দেখুন, আমি তো ডিএ পাবো না, কিন্তু আপনাদের আন্দোলনকে সমর্থন করি। অর্থাৎ আন্দোলনটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি বিগত ৩ বছর ধরে রাজ্যবাসীকে। রাজ্যবাসী সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করেই আমাদেরকে বলতে গেলেও প্রায় প্রধান প্রতিপক্ষের জায়গাতে আমাদেরকে বসিয়েছেন। আমাদের রাজ্যের বিরোধী দলগুলোর চূড়ান্ত ব্যর্থতা বলবো যে মমতা ব্যানার্জির এত মানে ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা, অপশাসন, দুর্নীতি হাতের কাছে থাকার পরেও তারা কোনোটাকে সেভাবে আঁকড়ে ধরে এই সরকারটাকে খুব অসুবিধার জায়গাতে নিয়ে যেতে পারেননি। এটা মানে এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে চূড়ান্ত হতাশার। ভাস্করদা, আপনি কেন মনে করছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় সকলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত, যারা আন্ডার অ্যাডজুডিকেটেড এখনো হয়ে রয়েছেন, তাদের সকলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত ভোট প্রক্রিয়া স্থগিত রাখা উচিত? এতে কি গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্বিত হবে না? অ্যাডজুডিকেশনে ধরুন কারোর নাম আছে, আমাদেরই একজন শিক্ষক, তার ভোটের ডিউটি এসছে, ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি এসছে হুগলিতে, এরকম বহু আছেন, তার নামটা বাদ গেছে। একজন শিক্ষক, তিনি বিএলও হিসেবে কাজ করেছেন, তার নামটা অ্যাডজুডিকেশনে আছে, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আচ্ছা, এই মানুষটা ভারতীয় নাগরিক, তার ১৪ পুরুষ এখানে থাকে, ২০০২ সালেও নাম ছিল, তার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন আছে এবং তার আরেকটা ক্ষেত্রে নামটা বাদ গেছে। ভারতীয় সংবিধান এই দুটো মানুষকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় কিনা, যদি দিয়ে থাকে নিশ্চয়ই দেয়, না হলে সে চাকরি করছে কি করে এখানে? স্থায়ী চাকরি করছেন তারা দুজনেই, নিশ্চয়ই দেয়। সেই কারণেই ভোটে ডিউটি করার জন্য নির্বাচন কমিশন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, বিএলও ডিউটি করাচ্ছে। তাহলে এই মানুষ দুটোর ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার নির্বাচন কমিশন থেকে দিয়েছে। আমি খুব সিম্পল, আমি বিষয়টাকে ছোট করে নিয়ে এলাম। এটাকে যদি বড় করে দেন, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে তাদের বিষয়গুলোকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনই বলে যে একটা যোগ্য ভোটারও যেন বাদ না যায় ভোটার লিস্টে নাম তোলা থেকে। এটা তাদের স্লোগান। ভোট দেওয়ার যে সুযোগ, সেই সুযোগ থেকে যেন একটা মানুষও বঞ্চিত না হয়। অথচ নির্বাচন কমিশনই এমন ব্যবস্থা করছে যেখান থেকে তার নাম বাদ চলে যাওয়ার কথা এবং তিনি ভোট দিতে পারবেন না, সেরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নাগরিক মানুষ হিসেবে তো আমি এই দাবিটা তো করবই যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ যারা বৈধ, যাদের সমস্ত কাগজপত্র আছে, যারা সম্পূর্ণরূপে ঠিক এবং এই রাজ্যেরই আদিবাসিন্দা, তাদের ভোটাধিকারটা যেন সুরক্ষিত থাকে, তারাও যেন তাদের পছন্দের সরকারকে মানে নির্বাচিত করার জন্য তার পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাটাও নির্বাচন কমিশনকে করতে হবে। সেই কারণে এই দাবি তুলেছি আমরা। তার জন্য যদি ভোট পিছিয়ে যায়, হবে, দরকার হলে রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, হোক না। আহ রাষ্ট্রপতি শাসনে ভোট হলেও আপনারা বলছেন কোনো সমস্যা নেই, কিন্তু তৃণমূল সমর্থকরা বলছে যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানো মানে একটা গণতান্ত্রিক ভাবে ইলেক্টেড সরকারকে কোথাও গিয়ে অপমান করা বা এরকম ধরনের বিষয়। আপনি
না দেখুন, ওনারা কি বলছেন মানে আমি তো তাদের মুখপাত্রও নই এবং তাদের বিরোধী পক্ষও নই। আমি আমার কথাটা বলতে পারি। তারা কি বলছেন না বলছেন সেটা তারা তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বলছেন। তার কথাটা আমার সাথে মিলতে হবে তার সেরকম কোনো দিব্যিও কোথাও দেওয়া নেই বা সাংবিধানিক কোনো কাঠামোও নেই যে তার কথাটা আমার সাথে ম্যাচ করতে হবে। আমরা আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এটা মনে করছি যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা সমস্ত তালিকাগুলোকে পরিষ্কার হওয়া প্রয়োজন। যারা বৈধ ভোটার, একজন বৈধ মানুষের নামও যেন বাদ না যায় সেটা দেখা দরকার। এবং এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়টা। আমি মনে হয় যে সুপ্রিম কোর্টেরও এই ব্যাপারটা খুব যত্ন সহকারে দেখা দরকার। একজন মানুষেরও যেন নাগরিক অধিকার হরণ না হয়। আপনার এই দাবির ফলে কি কোনো রাজনৈতিক দল বিশেষভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন? না দেখুন, রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা তো আমাদের কাজ নয়। কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের মানে গোলামও নন এবং কর্মচারীদেরকে কেউ কিনেও রাখেনি। আর আমিও কোনো রাজনৈতিক দলের সম্পদ নই। সুতরাং আমরা যেটা বলছি মঞ্চগতভাবে, তার মধ্যে রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করাটাও আমাদের কাজ নয়। আমরা মানুষের কথা বলি, মানুষ পক্ষ হয়ে মানুষের কথা বলছি। সেটা জারি থাকবে এবং একটা কথা খুব বেশি করে বিশ্বাস করি যে এই রাজ্যে এই দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়েও এমন একটা ফ্রন্ট থাকা দরকার, যে ফ্রন্ট যেকোনো সময় রাজ্যের শাসক দলকে আয়না দেখাবে যে তোমার এই কাজটা তুমি ভুল করছো, এই কাজটা করা দরকার এবং একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। আমরা মনে হয় সেই জায়গাটাতেই হয়তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। শুনানি প্রক্রিয়া শেষ করতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ততদিন প্রশাসনিক স্থবিরতা তৈরি হবে না? আরো তো 1 মাস লাগার কথা, মানে মিনিমাম। এবার প্রশাসনিক স্থবিরতা তৈরি হবে কি না হবে সেটা তো যারা প্রশাসনিক জায়গাতে বসে আছেন তারা ঠিক করবেন। তবে আমি মনে করি এই রাজ্যের মানুষ হিসাবে যে আহ, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের যে অবস্থা আজকেও বাসন্তীতে দেখেছেন কি হয়েছে, সেই জায়গা থেকে এই রাজ্যের মানে ভোটটা রাষ্ট্রপতি শাসনে হলে পরেই মানুষ অনেক নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। আমার কাছে দুপুরবেলাতেই 3টে ফোন এসেছিল 3টে জায়গা থেকে, তার মধ্যে বীরভূম থেকেও ফোন এসেছিল। সেখানে স্কুল ভিজিটে গতকালকে তারা গিয়েছিলেন, বিডিও অফিসের লোকজন গিয়েছিলেন, সেক্টর অফিসাররা গিয়েছিলেন। সেখানে তারা গেছেন শাসক দলের লোককে নিয়ে এবং সেখানে তারা বলছেন যে কিভাবে ভোটে রিগিং করবে সেটা সেই সরকারি মানে লোকজন এবং শাসক দলের লোক সেই স্কুলে বসে মিটিং করে সেটা ঠিক করছে। এটার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই রাজ্যের প্রশাসনটা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির হাতে। প্রশাসনের সমস্ত জায়গাগুলোকে তারাই কন্ট্রোল করছেন। এখান থেকে বসে তাদের মানে সংগঠনের যেসব কর্মচারী সংগঠনের যারা নেতারা আছেন তারা বিভিন্নভাবে ডিকটেট করার চেষ্টা করছেন। কোন অফিসার মানে নিরপেক্ষভাবে কাজ করছে, কারা তাদের দলের পক্ষ নিয়ে কাজ করছেন, সেগুলো সব নোটিং করছেন। এইটা তখনই বন্ধ হতে পারে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়। পুরো প্রশাসনটাকে এদের হাতের বাইরে না নিয়ে গিয়ে ভোট করলে পরে অন্তত যতই চেষ্টা করুক 20% সম্ভাবনা থেকেই যাবে যে মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে না। কারণ রাজনৈতিক পরিবেশটা এরকম হয়েছে, সেটা দীর্ঘদিন থেকেই হয়ে আসছে। আজকে বলে নয়। মানে দীর্ঘদিন থেকে এই ধারাবাহিকতা চলছে। পশ্চিমবঙ্গের মানুষকেও খুব সচেতনভাবেই এই জায়গা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করতে হবে। সরকার ডিএ মেটানোর যে প্রস্তাব দিয়েছে তা কি আহ বাস্তবসম্মত সমাধান হতে পারে বলে মনে করেন? কেন অবাস্তব কোথায় মনে হচ্ছে? সরকার কোনো প্রস্তাব দেয়নি। সুপ্রিম কোর্টের রায়ের ইমপ্লিমেন্টেশন করছে মাত্র। সুতরাং এখানে অবাস্তবের কিছু নেই। যদি অবাস্তবতা কিছু থাকে তাহলে তো সুপ্রিম কোর্টের রায়টাই অবাস্তব। আমরা সেভাবে বলব কিনা সেটাও ভাবতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেও ডিএ ইস্যু ঝুলে থাকা এটা কি আইনের প্রতি অবমাননা? আপনাদের করা অবমাননার মামলার কি হলো? সুপ্রিম কোর্টকে সম্মান দেখিয়েছে, রাষ্ট্রপতি পদমর্যাদাকে সম্মান দেখিয়েছে, প্রধানমন্ত্রী বা সংসদকে সম্মান দেখিয়েছে এই সরকার বিগত 15 বছর ধরে। সেরকম খুব বেশি উদাহরণ কি আছে? উত্তরটা যদি না হয়ে থাকে তাহলে তার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আর কন্টেম্পট মামলা আমাদের ঠিক সময়েই উঠবে। এখানে একটা কথা বলে রাখি যে শাসক দলের যারা মানে লেজুর ভিত্তি করা কর্মচারী যারা আছেন তারা প্রচার করছেন যে আমাদের কন্টেম্পট মামলার জন্যই নাকি আহ, সরকার চাইলে পরেও বকেয়া এরিয়ার দিতে পারছে না। তাদেরকে বলে রাখি যে আপনাদের কোনো কৃতিত্ব নেই এবং আপনাদের মাননীয়ার বা মালকিনের কোনো দয়া দাক্ষিণ্য আমরা ডিএটা পাচ্ছি না। আমাদের যে লড়াই ধারাবাহিকভাবে 3 বছর ধরে চলছে এবং সুপ্রিম কোর্টেও যে লড়াই গোপাল সুব্রমণিয়াম সহ সমস্ত আইনজীবীদেরকে নিয়ে, সেই লড়াইয়ের ফল হচ্ছে মুখ্যমন্ত্রীর ভোটের ভোট ঘোষণার 50 মিনিট আগে মাথা নত করা। এটা মানে নিজেদের কৃতিত্ব বলে পিঠ থাবড়ে কোনো লাভ নেই। এখন ক্ষমতায় আছেন, 4 তারিখের পর থাকবেন কিনা সেটা আগে নিজেরা ভাবুন। আপনাদের অস্তিত্বটা কি হবে সেটাকে আগে ভাবুন, তারপরে এইসব মিথ্যাচার করে বেড়াবেন। ভাস্করদা, আমি বলবো যে
আপনার মতে এই পরিস্থিতি থেকে বেরোতে চেয়ে সব থেকে কার্যকর সমাধান কি হওয়া উচিত? এই সরকারটার বিদায় সব থেকে কার্যকর সমাধান। এই রাজ্যটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, রাজ্যটাকে যদি বিপদমুক্ত করতে হয়, রাজ্যটাতে কোনো রকম কোনো মানে প্রগতির বা উন্নতির যদি কোনো স্বপ্ন এখানে দেখতে হয় বা বুনতে হয়, এই সরকারটার বিদায় হচ্ছে আসন্ন। মানে এই সরকারটাকে বিদায় করতে না পারলে এই রাজ্যের কিছু হওয়া সম্ভব নয়। বাসন্তীর কথা তুললেন, আমি একটু রাজনৈতিক প্রশ্নে আসবো, শেষ ৩-৪টে প্রশ্ন। বাসন্তীতে একদম যে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তাদের প্রচারে রীতিমতো হামলা হলো। লাঠি নিয়ে বিজেপির প্রচারে হামলা, ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসা, আক্রান্ত এসআই সহ ৮ জন পুলিশ কর্মী। পুলিশের এই অবস্থান নিয়ে কি বলবেন? পুলিশের মেরুদণ্ডহীনতা তো বিগত প্রায় ১৫ বছর ধরেই আমরা দেখছি। এটা আরেকটা পুলিশ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে আমরা আসলে কাদের আন্ডারে চাকরি করছি। এখন যে নির্বাচন কমিশনের আন্ডারে তাদের সার্ভিসটা চলছে সেটা তাদের অনুভব হয়নি, যে কারণে এরকম ধরনের ঘটনা ঘটেছে। না হলে পশ্চিমবঙ্গের পুলিশের এতটা কিলুবত্ত আসেনি, এতটা ক্লিব তারা হয়ে পড়েননি যে এই ঘটনাকে তারা দমন করতে পারতেন না। সমস্যাটা হলো তাদের অ্যাটিচিউডের, এবং বিশেষ করে থানার ওসি থেকে শুরু করে তাদের উপর র্যাঙ্কে যারা আছেন, তাদের সীমাহীন দুর্নীতি এই রাজ্যের পশ্চিমবঙ্গের পুলিশের অস্তিত্বটাকে শেষ করে ফেলেছে। তার নিচের স্তরে যারা আছেন তাদেরকে ভাবতে অনুরোধ করব যে এই পেশাটার সম্মান কিন্তু আপনার অস্তিত্বের সাথে সম্পর্কিত। এই পেশাটার সম্মান যেমন বাঁচাতে হবে, আপনার নিজের অস্তিত্বটাকেও টেকাতে হবে। সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে কিন্তু হতে পারে না। নিরপেক্ষ হন, মানুষের স্বার্থ রক্ষাটা করা আপনাদের প্রথম কাজ। সেটা করার জন্য যেটুকু মেরুদণ্ড দেখানোর প্রয়োজন সেটা দেখান। এই প্রশ্ন আপনার কাছে, ভাস্কর দা, এখন তো নির্বাচন কমিশন দায়িত্বে, তাও কেন একদম এই যে হিংসা, এই পরিস্থিতিগুলো থামানো যাচ্ছে না? এরপর অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কি করে হবে? আপনারা যারা সরকারি কর্মীরা নির্বাচন করাবেন, তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত হবে? এই কেনটার উত্তর তো খুব সহজ, রাজ্যের মানুষও জানে। নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো স্টাফ নেই। নির্বাচন কমিশনের ধরুন ৩ জন আছে যারা একদম যিনি সচিব আছেন, সেই সব ২-৩ জন মানুষ ছাড়া তো নির্বাচন কমিশনের স্টাফ কেউ নেই। ডিএমরা তারা রাজ্য সরকারের কর্মচারী। সমস্ত কর্মচারী তো রাজ্য সরকারের কর্মচারী। সারা বছর, হ্যাঁ অবশ্যই, এবং সারা বছর ধরে তারা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মেরুদণ্ডহীনতার নজির রাখেন, আপনি কি করে ভাবলেন যে নির্বাচন ঘোষণা হলো আর তারা কোনো সোনার জীবন কাঠির স্পর্শে তারা তাদের মেরুদণ্ড ফিরে পাবেন এবং তাদের নিজেদের যে অস্তিত্ববোধ, সেই অস্তিত্ববোধে জেগে উঠে তারা রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করতে শুরু করবেন? এটা হবার নয়। খোল নলচে এই জায়গাটাকে না বদলাতে পারলে পশ্চিমবঙ্গের এইসব জায়গা থেকে মুক্তি নেই। জানি না ভবিষ্যতে এরকম কোনো মানে প্রশাসককে আমরা পাবো কিনা, যে নিজের বোধ, নিজের অধিকার বোধ, নিজের চেতনা সচেতনতা দিয়ে এই রাজ্যটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করবে এবং রাজ্যবাসীর প্রতি ভালোবাসাটা প্রদর্শন করবে অন্তত। কারণ এটা না হলে পরে রাজ্যবাসীর প্রতি প্রেমের প্রদর্শন যদি না হয়, রাজ্যটা বাঁচবে না, রাজ্যবাসীও বাঁচবে না। একমাত্র তখনই বাঙালি অস্মিতা বাঁচতে পারে। এখন বাঙালি অস্মিতা বলে কোনো কিছুর অস্তিত্ব এই রাজ্যে নেই।